নমস্কার। বিদ্যার্থীতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমাদের পলিটি সিরিজে। আমরা পলিটিতে হিস্টোরিক্যাল আন্ডারপ্লেনিংস বলে একটা চ্যাপ্টার ইতিমধ্যে শেষ করেছি এবং আমরা বুঝতে পেরেছি যে ভারতবর্ষে আজকে যে শাসন ব্যবস্থা রয়েছে সেই শাসন ব্যবস্থা ব্রিটিশ কালে কি রকম ভাবে ছিল এবং আস্তে 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 সেন্ট্রালাইজেশন এবং ডিসেন্ট্রালাইজেশনের মাধ্যমে কিভাবে এগোই এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অব্দি আমরা এসেছি। সেখানে আমরা খুবই অল্প ডিসকাশন করেছিলাম। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 আরো কিছু ডিসকাশনের প্রয়োজন ছিল, যেমন রেসিডুয়ারি পাওয়ার সম্বন্ধে বা কনকারেন্ট লিস্ট সম্বন্ধে, এগুলো। তারপরে জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন, ফেডারেল পাবলিক সার্ভিস কমিশন, এগুলো যখন আমরা আগামীতে পলিটি সাবজেক্টটি পড়ব তার মধ্যে মধ্যে কিছু জায়গায় আসবে। তো ভয় পাওয়ার দরকার নেই যে হ্যাঁ ওই জায়গায় তো বলা হয়নি, তাহলে এগুলো কখন বলা হবে। এগুলো নিশ্চয়ই বলা হবে। আজকে আমরা পড়ব মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এবার এখানে মেকিং অফ দেওয়া হবে। বেশ, এবার প্রশ্নটা হলো এই কনস্টিটিউশন বলে যে বিষয়টা, এই বিষয়টা কি? আমরা দেখব যে সুপ্রিম ল অর্থাৎ কি, আমাদের দেশে অনেক রকমের ল আছে, যেমন ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট হতে পারে, কনজিউমার অ্যাক্ট হতে পারে, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট হতে পারে, সিটিজেনশিপ অ্যাক্ট হতে পারে। কিছু লিখি আমরা। আইপিসি, সিআরপিসি, এগুলো তো এখন চেঞ্জ হয়ে গেছে, এগুলো লিখছি না। রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, আমরা বুঝতে পারলাম। মানে নামটা তো শুনতে মানে নতুন শুনছি, এরকম হলেও একটু শুনুন। তারপর কনজিউমার্স অ্যাফেয়ার্স অ্যাক্ট, এরকম একটা কিছু, সিটিজেনশিপ অ্যাক্ট, ঠিক আছে, বা ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট। এবার যত রকমের অ্যাক্ট আছে, ঠিক আছে, বা যত রকমের ল আছে, কনস্টিটিউশন সবার উপরে। একটু ভালোভাবে আমরা যদি বুঝতে চাই, আমরা এটা জানতে পারি যে কনস্টিটিউশনালিজম বিষয়টা হলো অন্যান্য যে সমস্ত অ্যাক্টে, অন্যান্য ভারতবর্ষের আরো যত সমস্ত অ্যাক্টগুলো রয়েছে, সেই অ্যাক্টগুলোর কোনো রকম সেকশন বা কোনো রকম অংশ, অ্যাক্টে লেখা কোনো লাইন যদি কনস্টিটিউশন বিরোধী হয়, খুব ভালোভাবে শুনবেন, এই সমস্ত অ্যাক্টে লেখা যে কোনো লাইন বা যে কোনো সেকশন বা যে কোনো কিছু যদি কনস্টিটিউশন বিরোধী হয়, তাহলে সেই অংশটুকু নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। অর্থাৎ আমি যদি কনস্টিটিউশনে একটা কিছু চেঞ্জ করি, কনস্টিটিউশনে আমরা একটা কিছু চেঞ্জ করলাম, এবার চেঞ্জ করার ফলে এই প্রত্যেকটা অ্যাক্টের উপরে এই চেঞ্জটার একটা এফেক্ট আসবে, তো তখন এই সমস্ত অ্যাক্টগুলি চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আরেকটু পরিষ্কার করার চেষ্টা করি। কথাটা এরকম ভাবে আপনি ধরতে পারেন যে কনস্টিটিউশন হলো আমাদের দেশের মেন ল, প্রধান ল, এবং তার ভেতরে যে সমস্ত লগুলো লেখা আছে সেগুলো হলো কনস্টিটিউশনাল লজ।
কনস্টিটিউশন হচ্ছে একটা বই বলতে পারেন, বা একটা অ্যাক্ট, একটা ল। পুরো কনস্টিটিউশনটা একটা ল, এবং কনস্টিটিউশনের ভেতরে অনেক কনস্টিটিউশনাল লজ আছে, এরকমই একটু লিগাল এইরকমই বিষয় রয়েছে। বিষয়টা হলো কনস্টিটিউশনে যেভাবে যে জিনিসগুলো লেখা রয়েছে সেইগুলো হবেই। অন্যান্য অ্যাক্টে কোনো অংশ যদি কনস্টিটিউশনকে বিরোধ করে, সেই অ্যাক্ট চেঞ্জ হয়ে যাবে, কনস্টিটিউশনের কিছু চেঞ্জ হবে না। মানে বোঝা যাচ্ছে কনস্টিটিউশনটা হলো সুপ্রিম ল। একটা মোটামুটি আইডিয়া পাওয়া গেছে যে কনস্টিটিউশন কেমন একটা জিনিস বলা হচ্ছে। তাহলে আমাদের দেশের জন্য একটা কনস্টিটিউশন প্রয়োজন, এই কথা সবার আগে কে বলেছিলেন? কনস্টিটিউশন প্রয়োজন এই কথা সবার আগে বলেন এম.এন. রয় 1934 খ্রিস্টাব্দে। আমাদের মনে থাকবে, এম.এন. রয় সবার আগে বলেন যে আমাদের দেশে একটি কনস্টিটিউশন প্রয়োজন, কনস্টিটিউশনের শাসন আমাদের দেশে হবে, অর্থাৎ একটা এমন বই যেখানে সমস্ত ল লেখা থাকবে, বা একটা এমন ল যে ল অনুসারে পুরো দেশ চলবে। একটু একটু আমরা বুঝতে পারছি তো, আমরা আস্তে আস্তে যখন কনস্টিটিউশনের ভেতরে ঢুকবো তখন অনেক ভালোভাবে বুঝতে পারবো। তাহলে কনস্টিটিউশন কিসের মাধ্যমে তৈরি হবে? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মাধ্যমে। তাহলে আইডিয়া অফ মেকিং কনস্টিটিউশন থ্রু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এই কথাটা সবার আগে কে বলেন? এম.এন. রয় 1934 খ্রিস্টাব্দে। তিনি তার একটি বইতে লিখেছিলেন, বইটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, পরের দিন বলে দেবো। তো আমরা একটু হিস্ট্রিতে যাচ্ছি। হিস্ট্রিতে এগুলো খুব ডিটেলে আবার আসবে, চিন্তা করার কিছু নেই। তবু আমরা এখানে একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা জানার চেষ্টা করি। তো এবার কংগ্রেস বলে যে দলটি ছিল, তারা ডিমান্ড করে, ঠিক আছে, এম.এন. রয়ের এই যে কথাটা, যে আমাদের একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বানাতে হবে, এবং সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি একটা কনস্টিটিউশন বানাবে, সেই কনস্টিটিউশনের মাধ্যমে আমাদের দেশ চলবে, এই ডিমান্ডটা কংগ্রেস করতে শুরু করে 1935 খ্রিস্টাব্দে। এবার বিষয়টা কি দেখুন, আমাদের দেশ কিভাবে চলবে, আমাদের দেশ কিভাবে শাসন হবে, সেইটা কে ডিসাইড করবে? সেটা আমরা ডিসাইড করব। ভালো কথা। এবার আমরা তখন প্রচুর মানুষ, প্রায় 40 কোটির কাছাকাছি মানুষ। এবার আমরা সবাই মিলে এক জায়গায় বসে ডিসিশন নেবো, এটা তো সম্ভব না, সব লোক এক জায়গায় কি করে বসবে? তো সেই জন্য আমরা নিজেদের ভোটের মাধ্যমে, বা আমাদের কোনো একজন প্রার্থী, ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে চয়েস হয়ে হয়ে উঠে আসবেন, সেটা ভোটের মাধ্যমে। ভোট কথাটা আমি বলার থেকে বাঁচছি, তার কারণ হলো, দেখুন এখন আমাদের যে ভোট চলে সেটা হলো ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম, এটা আমরা পরে জানবো, শিখবো। এবার সবার প্রথমে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের কথাই কেউ বলেনি। এবার এই ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ কথাটা কি? তার মানে হচ্ছে সবাই মিলে ভোট দেবে, দেশের সবাই মিলে ভোট দেবে। প্রথমে কি হতো, যে দেশে যারা একটু একদম বড় লোক, ঠিক আছে, হিন্দিতে একটা কথা আছে রসুখদার, ঠিক আছে, যারা ট্যাক্স দেবে দেশকে, তারাই কেবলমাত্র ভোট দেওয়ার অধিকার পাবে, আর বাকি তো আমরা যারা আর কি গরিব মানুষজন, তারা তো গরু ছাগল। আমরা আমরা আবার কি করতে ভোট দেবো? আমাদের কোনো জ্ঞান বুদ্ধি নেই, আমরা আবার কি করতে ভোট দেবো? এবার বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকর এসে, তিনি দেশের বেশিরভাগ মানুষজনই অশিক্ষিত, এবং দেশের বেশিরভাগ মানুষই
মানে কি বলবো, কিভাবে দেশ চালাতে হবে সে সম্বন্ধে কিছু জানে না, এটা ইংরেজরা বা তৎকালীন ভারতবর্ষের অনেক নেতারাও এটা মনে করতেন। কিন্তু সবচেয়ে বেশি শিক্ষিত ছিলেন ডক্টর বি আর আম্বেদকর, এবং তিনি আমাদের দেশের কি বলবো সো কল্ড অশিক্ষিত মানুষজনের উপরই সব থেকে বেশি ভরসা করেছিল। এবং ঠিক আছে, আমরা তারপরে একটা অনেক দূরত্ব অতিক্রম করে চলে এসেছি, এবং আজকে আমাদের ভারতবর্ষ সারা পৃথিবীতে আস্তে আস্তে নিজের কি বলবো দাবেদারিত্ব পেশ করছে। তো তার ভরসা তো আমরা রেখেছি। ঠিক আছে, নিজেদের মধ্যে একটু একটু ঝামেলা বা কিছু সামান্য বিষয় এগুলো তো রয়েইছে, এগুলো তো থাকবে, কোন দেশে নেই। কিন্তু তার সেই ভরসা যদি সারা ভারতের মানুষের উপর না করা হতো, তাহলে আজকে হয়তো ওই কিছু ব্যক্তিত্ব যারা বড় বড় ব্যবসাদার বা এমন মানুষজন যারা প্রচুর পয়সার মালিক, তারাই কেবলমাত্র ভোট দিচ্ছেন। তো যাই হোক, কংগ্রেস 1935 খ্রিস্টাব্দে এই ডিমান্ডটা করে। তো আমরা সবাই মিলে চুজ করে কাকে আনবো, কোন একটা প্রার্থীকে আনবো, সেই প্রার্থীগুলো সব এক জায়গায় এসে কি তৈরি করবে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এবং সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির লোকজনরাই কি তৈরি করবে, কনস্টিটিউশন। এই আইডিয়াটা সবার প্রথমে কে দেন, এম এন রয় 1934 খ্রিস্টাব্দে, এবং কংগ্রেস এটার ডিমান্ড শুরু করে 1935 খ্রিস্টাব্দ থেকে। এবার 1938 সাল আস্তে আস্তে একটা কথা বলা হয় যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এমনভাবে তৈরি হবে যা উইদাউট আউটসাইড ইন্টারভেনশন। অর্থাৎ কি, আমাদের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হবে সেখানে কেবলমাত্র ভারতীয়রা থাকবে। ওই ইংরেজরা এসে আমাদের জন্য ল তৈরি করবে, ও সব হবে না। ঠিক আছে, আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে আমরা থাকবো, এবং ভালো খারাপ যাই তৈরি করি আমরা তৈরি করবো আমাদের দেশের জন্য। তো এটা হচ্ছে কথা। তো এবার 1938 খ্রিস্টাব্দ, তারপরেই আমরা ওয়ার্ল্ড হিস্ট্রিতে খুব ভালোভাবে দেখব, ইন্ডিয়ান হিস্ট্রিতেও দেখব খানিকটা, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে। ঠিক আছে, তো সেই সময় এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঠিক আছে ভারতবর্ষের মানুষজনের সহায়তা লাগবে। এবার ইংরেজরা কি করবে, ইংরেজরা দেখলো যে ভারতীয়রা এই সময় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি চাইছে। ঠিক আছে, এই জন্য 1940 খ্রিস্টাব্দে ইংরেজরা দেয় আগস্ট অফার, এবং এই আগস্ট অফারে বলা হয় যে ঠিক আছে, তোমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করার যে সিদ্ধান্তটা সেটা আমরা মেনে নিচ্ছি, এবং ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ দেব। এর মাধ্যমে মানে সবাই মিলে ভোট দেবে, এবং ভোট দেওয়ার পরে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হবে। আহা, ইংরেজরা কত মহান, আমাদের কথা মেনে নিয়েছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা কোন সময় চলছিল, ওয়ার্ল্ড ওয়ার 2। একটু মানে সংক্ষেপে লিখছি এবং বলে বলে লিখছি, আপনারা নিজেদের খাতায় লিখবেন, না হলে পিডিএফ দেখে পরে পড়তে পারেন। আমি অনুরোধ করবো যে আপনারা নিজের খাতাতেই লিখবেন। 1939 থেকে 45, একবার দেখে নেবেন। এইটাই ওয়ার্ল্ড ওয়ার 2 এই সময় হয়। তো সেই সময় আগস্ট অফার দেয়। ঠিক আছে, তো এই আগস্ট অফারের পরে 1942 খ্রিস্টাব্দে, আমি একটু হিস্ট্রির কি বলবো ক্রোনোলজিটা দেখানোর চেষ্টা করছি, কিন্তু এর ভেতরে ভেতরে প্রচুর হিস্ট্রি রয়েছে। ঠিক আছে, সেগুলো আমরা হিস্ট্রি সাবজেক্টে খুব ভালো করে পড়বো, এবং তখন আমাদের দারুণভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো এখন এইভাবে দেখুন, 1942 খ্রিস্টাব্দ, ক্রিপস মিশন। ক্রিপস মিশন
ইন্ডিয়াতে আসে এবং ক্রিপস মিশন বলা শুরু করে যে তোমাদের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, দেখুন এখান থেকে 2 বছর হয়ে গেছে, এখানে বলে দিয়েছে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তোমাদের তৈরি করে দেবো, আর এখানে বলেছে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এরকম বদমাইশ পরে আফটার ওয়ার্ল্ড ওয়ার 2 হবে। এবার তখন তো উনি জানতেন না যে 1945 সালে ওয়ার্ল্ড ওয়ার 2 শেষ হয়ে যাবে, যতদিন চলে ওয়ার্ল্ড ওয়ারের পরে ঠিক আছে মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তোমাদের তৈরি করে দেবো, ঠিক আছে এখন পাচ্ছি না, এখন তোমরা আমাদেরকে হেল্প করো। আফটার ওয়ার্ল্ড ওয়ার 2 এই সময় ইংরেজদের দরকার পড়েছে, ঠিক আছে। তো ইংরেজরা তো আমাদেরকে একটু কুকুর ছাগলই মনে করতো, তো আমাদের একটা হার্ট দিল যে নাও ঠিক আছে তোমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দিয়ে দেবো, ঠিক আছে ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে। আর গান্ধীজি এবং ইন্ডিয়ানরা সেই সময় খুব রেগে গেছেন, এই জন্য গান্ধীজি এই সময় কি বলেন এই ক্রিপস মিশনটাকে, একটা দারুণ কথা বলেছিলেন। পোস্ট ডেটেড চেক অফ এ ফলিং ব্যাংক, অফ এ ফলিং ব্যাংক, চেক বানানটা একবার দেখে নেবেন। এবার পোস্ট ডেটেড চেক অফ এ ফলিং ব্যাংক মানে এটা ব্রিটিশ শাসনের তো এখন শেষ অবস্থা, ঠিক আছে হিটলার মেরে 12টা বাজিয়ে দিয়েছে, তোমাদের শাসন তোমরা যখন তখন শেষ হয়ে যাবে, ঠিক আছে। আর তোমরা আমাদেরকে এসে বলছো যে ওয়ার্ল্ড ওয়ার 2 যখন শেষ হবে তখন তোমাদের ঠিক আছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করে দেবো, তোমাদের নিজেদের ঠিকানা নেই, তোমরা নিজেরাই বাঁচবে কিনা ঠিক নেই, আবার তোমরা আমাদেরকে বলছো যে তোমাদেরকে ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে একটা কি বলবো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করে দেবো, ঠিক আছে। তো পোস্ট ডেটেড চেক অফ এ ফলিং ব্যাংক, একটা এমন ব্যাংক যে শেষ হয়ে যাচ্ছে তার চেক দিচ্ছে, সে আমাকে চেক লিখে দিচ্ছে যে তোমাকে 1 লাখ টাকা দেবো, পরের দিন ব্যাংকটাই উঠে যাবে, ঠিক আছে। তো এরকম একটা কটাক্ষ সে সময় আসে। এরপরে আমরা ঘটনাচক্রে আবার একটু স্কিপ করে যাব, দিয়ে 1946 খ্রিস্টাব্দে আসবো, সেখানে আসবে ক্যাবিনেট মিশন প্ল্যান। ক্যাবিনেট মিশন প্ল্যান। আর এই ক্যাবিনেট মিশন প্ল্যানে কিছু লোক আসে, সেই লোকগুলোর নাম আমাদের মনে রাখতে হবে, এগুলো আমরা হিস্ট্রিতেও পড়বো। একটা হচ্ছে স্ট্যাফোর্ড ক্রিপস, ইংলিশে লিখতে গেলে ভুল হয়ে যাবে, স্ট্যাফোর্ড ক্রিপস। তারপরে পেন্থিক লরেন্স, আর একটা ছিলেন এভি আলেকজান্দ্রা, এ ভি আলেকজান্ডার, এভি আলেকজান্ডার। তো এভি আলেকজান্ডার সে সময় অ্যাডমিরাল ছিলেন, আর পেন্থিক লরেন্স সেই সময় সেক্রেটারি ছিলেন, সেক্রেটারি অফ স্টেট। আর স্ট্যাফোর্ড ক্রিপস ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন। পরীক্ষায় এখন তো মানে কি বলবো একটু বলতে খারাপ লাগে, ঠিক আছে পিএসসি বা ডাব্লিউবিসিএস বা বিভিন্ন রকম স্টেট পিএসসি গুলোতে এখানে কোশ্চেনের মা ভাবানি, যেখান থেকে খুশি একটা কোশ্চেন তুলে দিয়ে দেয় যে হ্যাঁ বলো এভি আলেকজান্ডার ক্যাবিনেট মিশন প্ল্যানে ছিলেন, এবং ক্যাবিনেট মিশন প্ল্যানে এই মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির জিনিসটা অফিসিয়ালি অ্যাকসেপ্টেড হয়, এটা হচ্ছে মেন দরকার হিস্ট্রি এবং পলিটি দুটো ক্ষেত্রেই। আমার দেবে না এভি আলেকজান্ডার কে ছিলেন বলো, সে কি কি কাজ করতেন তিনি, তা তিনি অ্যাডমিরাল ছিলেন ঠিক আছে। এবার এরকম অপশন যদি পরীক্ষায় দেয় তাহলে আপনাদের, এবার আপনি তো এটা বলতে পারবেন না যে হ্যাঁ পিএসসি এই ধরনের কোশ্চেন কেন করেছে, কারণ পিএসসিও তো জানে যে এই ছেলেটা বা মেয়েটা এটা পড়ে এসছে যে ক্যাবিনেট মিশন প্ল্যানে এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে কথাটা ওটা অফিসিয়ালি অ্যাকসেপ্টেড হয়,
ঠিক আছে, এবং এভি আলেকজান্ডার নামটাও সে পড়ে এসেছে। তাহলে আমি তাকে দিয়ে দিই যে এভি আলেকজান্ডার বা পেন্থিক লরেন্স এরা কি সেই সময় ব্রিটিশের কোন মানে কি বলবো কোন পোস্ট হোল্ড করতো, এ ধরনের কোশ্চেন তারা দিতে পারে। আর কি বলবো, তো এই সময় বলা হয় যে একটা ন্যাশনাল ইলেকশন হবে 398টা সিট, তাই তো? হ্যাঁ, এই 398টা সিটের বন্টন কিভাবে হবে? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বানাতে হতো। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বানাতে গেলে লোকজন ভোট দিয়ে, যাদেরকে আমরা বললাম এতক্ষণ যে আমরা ভোট দেব, ভোট দিয়ে কাউকে একটা চুজ করব, সে গিয়ে আমাদের জন্য আইন বানাবে। ঠিক আছে, তারা সবাই মিলে, যাদেরকে আমরা সবাই ভোট দেব, তারা সবাই মিলে এক জায়গায় হয়ে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বানাবে। ওই কেসটা তো করতে হবে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বানানোর জন্য তারা একটা বেশ নেশন ওয়াইড একটা ইলেকশন হবে। ঠিক আছে, এবং সেই ইলেকশনে 398টা সিট থাকবে। সেই সিটের মধ্যে 296টা 296টা হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়ান টেরিটরি। মানে আমরা বুঝতে পারবো পরবর্তীতে। ঠিক আছে, আর একটা 93টা, এটা হচ্ছে প্রিন্সলি স্টেট। প্রিন্সলি স্টেট, এবার বানানটা দেখে নেবেন। তো প্রিন্সলি স্টেট থেকে নমিনেট করে পাঠাবে। একটা হয় নমিনেট আর একটা হয় ইলেক্টেড। নমিনেট করা মানে কি, প্রিন্সলি স্টেটের যে রাজা থাকবেন বা ওখানে কোনো একটা কি বলবো প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা কিছু একটা, তারা একটা কাউকে চুজ করে পাঠিয়ে দেবে। সেখানে মানুষজনের ভোট ফোট ওসব নিয়ে হবে না, ওরা ওখান থেকে নমিনেট করে পাঠাবে। আর এই ব্রিটিশ ইন্ডিয়ান টেরিটরি যেখানে, এবার এই প্রিন্সলি স্টেট কি, এ তো ব্রিটিশরা যে সময় ভারতবর্ষে আর কি কি বলবো অত্যাচার চালাচ্ছিল, তো সেই সময় কিছু রাজা কি করে, ব্রিটিশদের শাসক মানে শাসন স্বীকার করে নেয়। ঠিক আছে, আমরা আপনাদের নিচেই শাসন করব। তো এরকম একটা কাইন্ড অফ, তারা হচ্ছে প্রিন্সলি স্টেট। একটু হালকা হালকা মনে রাখুন, কারণ হিস্ট্রিতে এগুলোর অনেক রকমের ইন্টারপ্রিটেশন, কখন কে কি হয়েছে, কিভাবে হয়েছে না হয়েছে, সব আমরা দেখবো। ইচ অ্যান্ড এভরিথিং আমরা দেখবো। তো এরকম মনে রাখুন যে হ্যাঁ হ্যাঁ, প্রিন্সলি স্টেট বলে একটা বিষয় রয়েছে। আর একটা ব্রিটিশ ইন্ডিয়ান টেরিটরি, ব্রিটিশ শাসন ডাইরেক্ট চলছে। যেমন বোম্বে প্রেসিডেন্সি, মাদ্রাজ প্রেসিডেন্সি, ঠিক আছে, ক্যালকাটা। তো ব্রিটিশ ইন্ডিয়ান টেরিটরিতে যে সমস্ত মানুষজন, ওখানে তো প্রিন্সলি স্টেট নেই, ওই জন্য ওখানে ইলেকশন হবে। দিয়ে টোটাল 398 জনকে ইলেক্ট করা হবে। তো আমাদের ভোট পুজো হয়, ইলেকশন কবে হয়? জুলাই 1946। হ্যাঁ, জুলাই আগস্ট 1946 সালে। ঠিক আছে, এবার এখানে কি হয়, এই যে ইলেকশন, এই ইলেকশনে কংগ্রেস এ পায় হচ্ছে 208টা সিট। হুম। তারপরে মুসলিম লীগ এরা পেয়েছিল 73টা সিট। হুম। আর কিছু ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ছিল, তারা পায় 15টি সিট। ঠিক আছে, এবার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফরমেশন হবে। ঠিক আছে, ফরমেশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো ইহা হবে 1946 সালে 6 অক্টোবর। ব্যাস, এই সময় ঠিক আছে মুসলিম লীগ বয়কট করে দিল। ঠিক আছে,
এবং এই সময় কিছু আমরা শুনি যে কিছু হিস্ট্রি আছে, ঠিক আছে, যে হিস্ট্রিগুলো আমরা হিস্ট্রি সাবজেক্টের ভেতরে পড়ব, যেটুকু এনসিআরটিতে আছে। পলিটি সাবজেক্টের ভেতরে ওই হিস্ট্রিটার গুরুত্ব নেই। আমরা এবার সোজা চলে যাই 9 ডিসেম্বর 1946 সাল। 9 ডিসেম্বর 1946 সাল। এখানে কি হয়, কংগ্রেস 211টা মেম্বার নিয়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সিএ লিখলাম, ঠিক আছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বানায় আর মুসলিম লীগ বয়কট করে। না, আমাদের ঠিক আছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রয়োজন নেই, আমরা নিজেদের আলাদা পৃথক স্টেটের দাবি জানাচ্ছি, ঠিক আছে। আর টেম্পোরারি প্রেসিডেন্ট করা হয় এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি শচীন্দ্রনাথ সিনহাকে। টেম্পোরারি প্রেসিডেন্ট কে হয়? আমি শচীন্দ্রনাথ বললাম, সচিদানন্দ, তাই ভাবছি কেমন হলো। SACHINA, সচি, SACH, সচিদানন্দ, সচিদানন্দ সিনহা। আমার এখনো নামগুলো ঠিকঠাক মুখস্থ হয়নি, আমাকে একাধিকবার রিভিশনের প্রয়োজন। তো যাই হোক, টেম্পোরারি প্রেসিডেন্ট এই সময় করা হয় সচিদানন্দ সিনহাকে। তারপর 11ই ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে তিনজনের নাম আমাদের মনে রাখতে হবে। একটা হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি হলেন প্রেসিডেন্ট। ইনি কিন্তু প্রথমে টেম্পোরারি প্রেসিডেন্ট হয়েছিলেন, তারপরে 11ই ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রেসিডেন্ট হন। তারপরে হচ্ছে HC মুখার্জি, ইনি হন ভাইস প্রেসিডেন্ট। আর BN রাও হচ্ছে অ্যাডভাইজার, কনস্টিটিউশনাল অ্যাডভাইজার, সি লিখলাম, অ্যাডভাইজার। আচ্ছা, এইবার 1946 খ্রিস্টাব্দের 13ই ডিসেম্বর, মনে রাখবেন 13ই ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে নেহেরু পাশ করান অবজেক্টিভ রেজলিউশন। এবার এই অবজেক্টিভ রেজলিউশনগুলো কি ছিল, সেইগুলো করার পরে আমরা আজকের মতো বিরতি দেব এবং পরের দিনকে আমরা আবার এর উপর একটা লেয়ার আনবো, ঠিক আছে, যে ওই যে ভোটে জেতার পরে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হলো, এটা পরের দিনকে খুব ভালোভাবে বলবো। ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দুটো ফাংশন ছিল, একটা লেজিসলেটিভ ফাংশন আর একটা হচ্ছে ড্রাফটিং অফ কনস্টিটিউশন। তো লেজিসলেটিভ ফাংশন যখন হবে তখন জিবি মহাবালঙ্কার সেখানে প্রিসাইড করবেন, আর ড্রাফটিং কমিটি যখন হবে বা কনস্টিটিউশন ড্রাফটিং এর কথা যখন হবে, এই বিষয়গুলোকে আমরা খুব পুঙ্খানুপুঙ্খ আবার দেখব, ঠিক আছে। আজকে আমরা যেহেতু এই অবজেক্টিভ রেজলিউশন অব্দি আসার কথা ছিল, সেই জন্য আমরা তাড়াতাড়ি আলোচনাটা করার চেষ্টা করলাম।
তো এই অবজেক্টিভ রেজলিউশন নেহরু পেশ করেন 13 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে এবং 22 জানুয়ারি 1947 সালে ইহা পাশ হয়। এবার এই অবজেক্টিভ রেজলিউশনে কি ছিল? অ্যাকচুয়ালি এই যে কথাটা যে আমাদের একটা কনস্টিটিউশন তৈরি করতে হবে, এবার কনস্টিটিউশনের একটা ফ্রেমওয়ার্ক যে কেমন হবে কনস্টিটিউশনটা, কনস্টিটিউশনে কি কি থাকবে, সেইগুলো আমরা অবজেক্টিভ রেজলিউশনে লিখেছি। অবজেক্টিভ রেজলিউশনে নেহরু মোটামুটি একটা ধাঁচা দেওয়ার চেষ্টা করেন যে আচ্ছা এই রকম ভাবে একটা কনস্টিটিউশন তৈরি হবে, কনস্টিটিউশনে মোটামুটি এই জিনিসগুলো থাকবে, ঠিক আছে, যে ভারত ভারত আইডিয়া অফ ভারত কেমন হবে, ঠিক আছে, মানে আইডিয়া অফ ভারত আগে থেকে ছিল, মানে কথা হচ্ছে কনস্টিটিউশন অনুসারে ভারত ইউনিটারি হবে না ফেডারাল হবে, এই ধরনের কথাগুলো, ঠিক আছে। ইউনিটারি কি, ফেডারাল কি, এগুলো আমরা খুব খুব ডিটেলে আলোচনা করব, ঠিক আছে। আমরা প্রথমে অবজেক্টিভ রেজলিউশনে কি কি আছে সেগুলো একটু দেখার চেষ্টা করি। অবজেক্টিভ রেজলিউশনে বলা হয় যে ভারত, ইন্ডিয়া একটা সভরেন এবং ইন্ডিপেন্ডেন্ট নেশন হবে, ঠিক আছে। তো সভরেন কথাটার অর্থ কি? সভরেন কথাটার অর্থ হলো সার্বভৌম, আমরা বাংলায় বলি। এবার সার্বভৌম মানে কি, বাংলায় ইংরেজিতে যাই বলি, যতক্ষণ ওই ওয়ার্ডের অ্যাকচুয়াল এক্সপ্রেশন বা অ্যাকচুয়াল মানেটা কি সেইটা আমরা না জানতে পারবো না, ততক্ষণ ল আমরা বুঝতে পারবো। আমরা একটু বোঝার চেষ্টা করি যে সভরেন মানে কি। সভরেন মানে হলো ভারত নিজের ডিসিশন নিজে নেবে, ভারতের ইন্টারনাল ম্যাটারে কি হবে না হবে সেটা সম্পূর্ণ ভারত ডিসাইড করবে, ঠিক আছে। এবার কোনো একজন এসে বাইরের দেশ থেকে বলে দিলেন, ঠিক আছে, যে ভারতবর্ষ কাশ্মীরের ওপরে অত্যাচার করছে, তখন ভারত সরকার কি বলে যে এটা ইন্ডিয়া সভরেন ডিসিশন, আর কাশ্মীর হলো ভারতবর্ষের একটা ইন্টিগ্রাল পার্ট। তো কাশ্মীরের কি হবে না হবে, কিভাবে ওখানে ভোট করা হবে না সেখানে কি হবে, সেটা সম্পূর্ণ ভারত নিজে ডিসাইড করবে, বাইরের কেউ এখানে কথা বলবে না। এটা হলো আমাদের সভরেনিটি। এবার কোনো একটা দেশ যদি ভারতকে আক্রমণ করে ভারতের একটা জায়গা দখল করে নেয়, তাহলেও বলা যায় যে ভারতের সভরেনিটিকে হনন করা হলো। কেন? কারণ সেই দেশ আক্রমণ করে যখন ওই জায়গাটা দখল করে নেবে, তখন তো তারা সেখানে নিজেদের মতো আইন কানুন চালাবে, ভারত আর নিজের আইন কানুন সেখানে চালাতে পারবে না। আমরা একটু একটু আইডিয়া করতে পারছি সভরেন বিষয়টা কি। সভরেন কথার অর্থ হলো সার্বভৌম, অর্থাৎ সে কোনো ভয় ভীতিতে না পড়ে নিজের ডিসিশন নিজে নিতে পারে, সে মানে এখানে ভারতের কথা বলা হচ্ছে। এবং ভারত ভারত ডিসিশন কি করে নেবে, মানে ভারত তো একটা দেশ, এবার দেশের সবাই মিলে ডিসিশন, হ্যাঁ তাহলে দেশের সবাই মিলে যাদেরকে চুজ করবে তারা হচ্ছে আমাদের, যারা আমাদের পলিটিশিয়ান অর্থাৎ এমপি এমএলএ রয়েছেন, ঠিক আছে, মেম্বার অফ পার্লামেন্ট, তারা মিলে ডিসিশন নেবে যে ভারতবর্ষের ভেতরে কি হবে না হবে। আমরা বুঝতে পারছি তো ভারতবর্ষের ভেতরে কি হবে না হবে তারা ডিসিশন নেবে, এবং তারা কোন বিষয়ে ডিসিশন নেবে। ভারতবর্ষের ভেতরে সেনা মামলায় কি হবে, যে ভারতবর্ষ বুফোর্স কিনবে কি কিনবে না, রাফেল কিনবে কি কিনবে না, প্রিডেটর ড্রোন কিনবে কি কিনবে না, এই ডিসিশন ডিফেন্স সংক্রান্ত মামলায় ভারতের হয়ে কে ভাববে, কে কথা বলবে, সেন্ট্রাল গভর্নমেন্ট। পুলিশ কিভাবে কাজ করবে না করবে, ল্যান্ড রিফর্ম কিভাবে হবে না হবে, ভূমি সংক্রান্ত, এইগুলো সম্বন্ধে কে ডিসিশন নেবে, এগুলো সম্বন্ধে ডিসিশন নেবে স্টেট পার্লামেন্ট। তারপর শিক্ষা, ঠিক আছে, এবার শিক্ষা সম্বন্ধে স্টেটও ডিসিশন নিতে পারে, সেন্টারও ডিসিশন নিতে পারে, ঠিক আছে। এবার সেখানে কার ডিসিশনটা বেশি মান্য হবে, এই যে এই বিষয়গুলো, যে সেন্টার একটা সিদ্ধান্ত নিয়ে নিল, স্টেট আর একটা সিদ্ধান্ত নিয়ে নিল, এবার কার সিদ্ধান্তটাই দেশের উপরে লাগু হবে, ঠিক আছে। আমি বললাম যে সেন্টারের সিদ্ধান্ত লাগু হবে, এটা কে বলেছে, আমাকে বলার ক্ষমতা কে দিয়েছে? ওটা কোথাও তো লেখা আছে যে স্টেট এই জিনিসটা কথা বলবে, মানে স্টেট এই এই বিষয়ের উপরে নিজের দাবি রাখতে পারবে, অর্থাৎ স্টেট এই এই বিষয়ের উপর নিজের
অধিকার দেখাতে পারবে, স্টেটের অধিকার ক্ষেত্র এই 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 বিষয়ের উপর, যেমন পুলিশিং এর উপর স্টেটের দায়িত্ব, মানে স্টেটের মেন পাওয়ার রয়েছে পুলিশিং, ঠিক আছে। তারপরে স্টেটের একটা বড় পাওয়ার রয়েছে ল্যান্ডের ক্ষেত্রে, ঠিক আছে। আবার ডিফেন্সের ক্ষেত্রে সেন্টারের পাওয়ার রয়েছে, ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে, মানে পশ্চিমবঙ্গ আজকে চেষ্টা করলো যে কি বলে পশ্চিমবঙ্গের হয়ে আমরা একটা কি বলবো চীনে এমবেসি খুলবো, এমবেসি অর্থাৎ কি বলবো রাজদূত যেখানে বসেন, মানে এমবেসি দূতাবাস, ঠিক আছে। এবার সেটা হবে না, মহারাষ্ট্র বলবে আমি একটা খুলবো, গুজরাট বলবে আমি একটা খুলবো, এরকম হবে না। দূতাবাস বা এমবেসি সারা ভারতের হয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট খুলবে। আমরা বুঝতে পারছি যে দেশের কিছু বিষয় সেন্ট্রাল গভর্নমেন্ট ডিসাইড করবে, কিছু বিষয় স্টেট গভর্নমেন্ট ডিসাইড করবে। এইগুলো কোথায় লেখা আছে? এইগুলো লেখা আছে কনস্টিটিউশন। আমরা দেখবো ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্ট হচ্ছে সেন্টার এবং স্টেট দুজনেরই ক্ষমতা রয়েছে এবং দুজনের মধ্যে সেন্টার যা বলবে তাই হবে, সেইটা হচ্ছে কনকারেন্ট লিস্টের বিষয়। আমরা আমরা এগুলো আসবো, সেন্টার স্টেট রিলেশন চ্যাপ্টারটা যখন আমরা পড়বো তখন এগুলো আমরা আসবো। আর বুঝতে কনস্টিটিউশন কতটা গুরুত্বপূর্ণ, এই কনস্টিটিউশন মেকিং, ঠিক আছে, যে লোকসভার ইলেকশন কিভাবে হবে, রাজ্যসভার ইলেকশন কিভাবে হবে, বা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির ইলেকশন কিভাবে হবে, কোনো কোনো জায়গায় স্টেট লেজিসলেটিভ কাউন্সিল আছে, এই বিষয়গুলোই বা কি, এই সমস্ত জিনিস কোনো এক জায়গায় তো লেখা থাকবে, সেই লেখা দেখে সারা ভারত চলবে, সেই বিষয়টাকে বলা হচ্ছে কনস্টিটিউশন। আর এই কনস্টিটিউশন সমস্ত লয়ের থেকে বড়, এই জন্য কনস্টিটিউশনকে বলা হয় সুপ্রিম ল। আর এই যে কনস্টিটিউশন আমাদের দেশে লাগু হবে এবং কনস্টিটিউশনের মাধ্যমে আমাদের দেশ চলবে এবং সেই কনস্টিটিউশনটা তৈরির জন্য একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রয়োজন, এই আইডিয়াটা সবার আগে কে দিয়েছিলেন? 1934 খ্রিস্টাব্দে এভেন রয়। তাহলে চলুন আমরা একবার দারুণ করে ঘুরে আসি। তো তারপরে 1935 খ্রিস্টাব্দে কংগ্রেস সেটা ডিমান্ড করে। 1938 খ্রিস্টাব্দে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কোন রকম বাইরের ব্যক্তি নিয়ে হবে না, শুধুমাত্র ভারতের ব্যক্তি নিয়ে হবে, এটা কংগ্রেস ডিসাইড করে, বা এইটা মানে কি বলবো আমরা হিস্ট্রিতে খুব ভালোভাবে দেখবো যে এটা ডিসাইড করা হয়। তারপর 1940 খ্রিস্টাব্দে আগস্ট অফার আসে, যে বলা হয় যে ঠিক আছে তোমাদের ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ দেওয়া হবে। আমরা এই ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ কতটা পরে খুব ডিটেলে দেখবো, হিস্ট্রির মধ্যেও আমরা খানিকটা দেখবো, ঠিক আছে। তো এটা নিয়ে চাপ নেওয়ার কিছু নেই, এইটি কি ভোট, অনেকে মিলে ভোট দেবে, ব্যাস, সব জায়গার লোকেরা ভোট দেবে। তো ওয়ার্ল্ড ওয়ার টু 1939 খ্রিস্টাব্দ থেকে 1945 খ্রিস্টাব্দ চলে, তো সেই জন্য সে আগস্ট অফার দেয় এবং তারপরে ক্রিপস মিশন 1942 খ্রিস্টাব্দে ভারতবর্ষে আসে। এবার তারা কি করে, তারা বলে যে ঠিক আছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তোমাদের ওয়ার্ল্ড ওয়ার টু এর পরে ঠিক আছে দেব। এবার ইংরেজরা তো এই সময় নিজেদের শাসন চালাচ্ছিল ওই বিভিন্ন রকম, একবার এটা একবার ওটা একবার এটা, এর মাধ্যমে ওর মাধ্যমে, ঠিক আছে। আমরা দেখছিলাম হিস্টোরিক্যাল আন্ডারপিলিংসে একদম ভারতীয়রা কোনো কিছুই পাচ্ছিল না, ঠিক আছে। আমরা পলিটি পড়ার সময় খানিকটা এইভাবেও দেখি যে ভারতবর্ষকে ইংরেজরা শাসন করে রেখেছিল একটা সিস্টেমের মাধ্যমে, সেই সিস্টেমের মধ্যে ভারতীয়রাই ছিল, ভারতীয়দেরকেই তারা রিক্রুট করত এবং গোটা ভারতবর্ষের মধ্যে যে কোনো জায়গায় যদি কোনো রকম ঝামেলা হতো, কোনো রেভলিউশনারি, ঠিক আছে, আজকে কোথাও থেকে এই ক্ষুদিরাম বসু গেলেন, গিয়ে বললেন যে আমি বম মারবো, দুম করে বম মেরে দিলেন। এবার ওরা না, এবার ওই ওই ক্ষুদিরাম বসুকে ধরে নিয়ে আসলো, নিয়ে এসে ঠিক আছে তরুণ ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হলো। এবার সেই ফাঁসিটা কে দিচ্ছিল? এই সিস্টেমটা, তাই না? তার মানে এই সিস্টেমে ইন্ডিয়ানরাই রয়েছে এবং ইন্ডিয়ানদেরকে দমানোর জন্য এই সিস্টেমটা ব্যবহৃত হচ্ছে। একটু বোঝা যাচ্ছে কিউট ব্যাপার না একটা, যে ভারতের মধ্যে ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য যারা লড়াই করছে তাদেরকে ভারতীয়রাই ধরে ধরে নিয়ে এসে ফাঁসি দিচ্ছে, এ করছে ও করছে, আর সেটা চালাচ্ছে কারা? ইংরেজরা। এইরকম একটা বিষয়ের মধ্যে ছিল। এটা সবার প্রথমে গান্ধীজি দেখতে পান, বুঝতে পারেন, মানে দেখতে অনেকেই পেয়েছিল, কিন্তু গান্ধীজি এটা বুঝেছিলেন যে দেশের মানুষকে আগে এই বিষয়টা বোঝাতে হবে। সেই জন্য উনি কি করেন, যে অহিংসা, ঠিক আছে। আজকে অনেক বেশি ক্রিটিসিজম করা হয় গান্ধীজিকে বা তার অহিংসাকে, কিন্তু এটাও একটা দুর্ধর্ষ নীতি ছিল, ঠিক আছে, কাজ তো করেই ছিল। এবার কেউ বলবেন যে না কাজ করেনি, এ করেনি, ও করেনি,
এনসিইআরটিতে যেভাবে লেখা আছে হিস্ট্রি এবং পলিটি, সেই রকম ভাবেই আমাদেরকে ইন্টারপ্রেট করতে হবে এই মুহূর্তে। তো সেই জন্য আমরা এটা মেনে নেব যে হ্যাঁ হয়েছিল, আর সত্যি হয়েও ছিল। ঠিক আছে, সম্পূর্ণ খুব ভালোভাবে যদি আপনারা হিস্ট্রিটাকে পড়েন আপনি বুঝতে পারবেন যে সত্যি অনেক বেশি ক্রেডিট ছিল এই বিষয়টাতে, যে ভারতবর্ষের মানুষকে সজাগ করা এবং সবাইকে এক ছাদের তলায় নিয়ে আসা। এটা কোনোভাবেই কেউ গান্ধীজির থেকে কেড়ে নিতে পারবে না। তো যাই হোক, এসব তো চলতেই থাকবে। ঠিক আছে, তো বিষয়টা হলো এই কনস্টিটিউশন তৈরি হবে, তার জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হবে, এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তোমাদের ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে তৈরি করে দেবো। এই কথাটা কে বলেছে? এই কথাটা বলেছে ক্রিপস মিশন। তখন গান্ধীজি বলে যে দিস ইজ এ পোস্ট ডেটেড চেক অফ এ ফলিং ব্যাংক, যে ব্রিটিশরা নিজেই থাকতে পারবে না, হিটলার কোন দিন মেরে শেষ করে দেবে এদেরকে। এরা আবার বলছে আমরা ওয়ার্ল্ড ওয়ার 2 যখন শেষ হবে তারপরে আমরা বেঁচেও থাকবো এবং আমরা এসে তোমাদেরকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বানিয়ে দেবো। আহা, কি ব্যাপার! তো 1946 খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন প্ল্যান ভারতবর্ষে আসে। স্ট্যাফোর্ড কিপস, পেনথিক লরেন্স এবং এভি আলেকজান্ডার এরা অফিসিয়ালি অ্যাকসেপ্ট করে যে ঠিক আছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে, একটা নেশনে একটা কি বলবো একটা ন্যাশনাল ইলেকশন হবে। 398টা সিটে 296টা ব্রিটিশ ইন্ডিয়ান টেরিটরিতে এবং 93টা প্রিন্সলি স্টেটে। প্রিন্সলি স্টেট নমিনেট করে পাঠাবে তাদের মেম্বারকে এবং ব্রিটিশ ইন্ডিয়াতে ভোট হবে, ভোটের মাধ্যমে হবে। এবার ইলেকশন হয় জুলাই 1946 খ্রিস্টাব্দে এবং সেই সময় কংগ্রেস 208টা সিট জেতে, মুসলিম লীগ 73টা সিট জেতে এবং ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটরা 15টা সিট জেতে। এবার ফরমেশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 6 অক্টোবর 1946 এই সময় হয় এবং কংগ্রেসের 211টা মেম্বার নিয়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করে তারা। মুসলিম লীগ বয়কট করে দেয়, বলবে 208টা সিট জিতে যদি 211 জনকে কি করে আনলো? এই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট কিছু জনকে নিজের সাইডে করে নিয়েছিল, কি আছে ওরকম ভাবে ভাবতে হবে। এবার টেম্পোরারি প্রেসিডেন্ট করা হয় সচিদানন্দ সিনহাকে। আর 11 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে প্রথম মিটিং হয় এবং সেই মিটিং এ ডিসাইড হয় যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রেসিডেন্ট হবে, এইচ.সি. মুখার্জি ভিপি হবে মানে ভাইস প্রেসিডেন্ট হবে এবং বি.এন. রাও কনস্টিটিউশনাল অ্যাডভাইজার হবে। পরে ড্রাফটিং কমিটির মধ্যেও বি.এন. রাওকে আমরা পাবো। ড্রাফটিং কমিটি মানে কি? যারা কনস্টিটিউশনটা ড্রাফট করবে। ড্রাফট করা মানে কি? পরের দিন বলবো। 13 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে নেহেরু অবজেক্টিভ রেজলিউশন পেশ করেন এবং সেটা পাশ হয় 22 জানুয়ারি 1947 খ্রিস্টাব্দে। এই ডেটটা বেশি ইম্পর্টেন্ট, 13 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে। ঠিক আছে, পরীক্ষায় এই ডেটটা আসে। অবজেক্টিভ রেজলিউশনে কি বলা হয়? যে ইন্ডিয়া একটা সভরেন এবং ইন্ডিপেন্ডেন্ট নেশন হবে। তারপর ইন্ডিয়া টু বি এ ডেমোক্রেটিক ইউনিয়ন উইথ ইকুয়াল লেভেলস অফ সেলফ গভর্নমেন্ট ফর অল অফ ইটস কনস্টিটিউয়েন্ট সেকশন। আশা করি অত ভালো বোঝা যায়নি। যাক, ভারতবর্ষ একটা ডেমোক্রেটিক ইউনিয়ন হবে, একটা ডেমোক্রেসি হবে ভারত। ঠিক আছে, কোনো অটোক্রেসি হবে না। ডেমোক্রেসি কি, অটোক্রেসি কি, এগুলো আমরা ইন ডিউ কোর্স মাঝখানে মাঝখানে বলতে বলতে যাব। তো কিছু ইকুয়াল লেভেল অফ সেলফ গভর্নমেন্ট টু অল দ্য কনস্টিটিউয়েন্ট সেকশন, মানে সমস্ত সেকশনের এই পয়েন্টটাকে ঠিক আছে আপনারা একটু দেখুন। এখানে বলা হচ্ছে যে ভারতবর্ষের সমস্ত সেকশনের কি বলবো সেলফ গভর্নমেন্ট করার ক্ষমতা থাকবে। সেলফ গভর্নমেন্ট মানে আমরা আমাদের কোন একজনকে চুজ করে পাঠাবো। ঠিক আছে, এইরকম একটা সিস্টেম ভারতবর্ষে তৈরি হবে। ঠিক আছে, তারপর সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস অ্যাজ ওয়েল অ্যাজ ইকুয়ালিটি অফ অপরচুনিটি অ্যান্ড ইকুয়ালিটি বিফোর ল। এই যে কথাটা, যে ইকুয়ালিটি অফ অপরচুনিটি আর ইকুয়ালিটি বিফোর ল, সেই সময় ভারতবর্ষে সামাজিক প্রবলেমও অনেক বেশি ছিল। ঠিক আছে, ডক্টর বি আর আম্বেদকরকে ছোটবেলা থেকেই ঠিক আছে অচ্যুত, আনটাচেবল বলা হতো। আনটাচেবল মানে তোমাকে কেউ ছোবে না। সবাই যে জায়গা থেকে জল খায় তুমি সেই জায়গা থেকে জল খেতে পাবে না। তুমি সবার সঙ্গে বসে পড়াশোনা করতে পারবে না, তুমি যতই মেধাবী হও। এরকম ধরনের কিছু খুব বাজে সোশ্যাল এলিমেন্ট সেই সময় আমাদের সমাজে ছিল। তো সবাইকে অপরচুনিটি সমান দেওয়া হয় না। দুর্ভাগ্যের বিষয় আজকেও ভারতবর্ষের কিছু জায়গায় এই ধরনের জিনিসপত্র রয়েছে, যেটা আমরা ঠিক করে ফেলবো আশা করি। যেভাবে আমাদের জেনারেশনের উপর আমার অনেক ভরসা রয়েছে এবং আমরা সবাই জানি যে আমরা এগুলো ঠিক করে ফেলবো। তো সোশ্যাল, ইকোনমিক আর পলিটিক্যাল জাস্টিস সবাই পাবে। এবার এই সোশ্যাল জাস্টিস কি, ইকোনমিক জাস্টিস কি, পলিটিক্যাল জাস্টিস কি, এগুলো খুব ব্রড কনসেপ্ট।
অনেক বড় বড় কনসেপ্ট, এগুলো মানে এই পলিটি সাবজেক্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমরা জানি যে সোশ্যাল জাস্টিস মানে কি, যে মোটামুটি সবাই ইকুয়াল, ঠিক আছে, যে সমাজের মধ্যে কোন একটা সেকশন উঁচু এবং কোন একটা সেকশন নিচু সেরকম নয়, ঠিক আছে। তারপরে ইকোনমিক জাস্টিস মানে কি সবাই কি বলবো ব্যবসা করার সুযোগ পাবে, সেই একই ব্যাপার। তারপর পলিটিক্যাল জাস্টিস কি, পলিটিক্যাল জাস্টিস মানে সবাই ভোট দেওয়ার অধিকারও পাবে, এরকম একটা খুব বেগ মানে বললাম আমি, মানে এটা আদৌ এইটুকু কথা বলে এত বড় টার্মকে বোঝানো সম্ভব না। এই জন্য আমাদের আইডিয়া আস্তে আস্তে বিকশিত যত হবে ততই মানেগুলো আমরা পরিষ্কারভাবে বলতে পারবো। আর ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল, এগুলো আমরা যখন আর্টিকেল 14 করবো আমরা তখন দেখব। তারপরে থট, বিলিফ, স্পিচ, ফেথ, ওরশিপ, ভোকেশন, অ্যাসোসিয়েশন অ্যান্ড অ্যাকশন শুড অল বি ফ্রি ফর অল টু চুজ। মানে কি, যে থট আপনার যে চিন্তা ভাবনা, আপনি যে কোনো কিছু চিন্তা করতে পারেন। বিলিফ, ঠিক আছে, আপনি যে কোনো রিলিজনে বিশ্বাস করতে পারেন। স্পিচ, ঠিক আছে, আপনি যে কোনো ভাবে কথা বলতে পারেন, সরকারকে ক্রিটিসাইজ করতে পারেন, সরকারের পক্ষে কথা বলতে পারেন, সম্পূর্ণ নতুন একটা কথা বলতে পারেন, নতুন আইডিয়া নিয়ে আসতে পারেন, সমাজ চেঞ্জ করার চেষ্টা করতে পারেন। তারপর ফেথ, আপনি বিশ্বাস করতে পারেন কোনো কিছু, যে ভগবান বা উপরওয়ালা বলে কিছু আছে, আপনি বিশ্বাস করতে পারেন ভগবান বা উপরওয়ালা বলে কিছু নেই, সবকিছু র্যান্ডম ক্রিয়েট হয়েছে, যা খুশি বিশ্বাস করতে পারেন আপনি। অর্থাৎ আপনি ধার্মিকও হতে পারেন, আপনি নাস্তিকও হতে পারেন। তারপর ওরশিপ, ওরশিপ মানে পুজো করা, ঠিক আছে। এবার আপনি প্রকৃতিকেও পুজো করতে পারেন, আপনি কোন একটা মূর্তিকেও পুজো করতে পারেন, আপনি কোন একটা গাছকেও পুজো করতে পারেন, আপনি পুজো নাও করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার চয়েস। তারপর হচ্ছে ভোকেশন, অ্যাসোসিয়েশন, অ্যাকশন, না এগুলোর মানে হচ্ছে আপনি কোনো দল করতে পারেন, ঠিক আছে, যা খুশি আপনার কোনো একটা সংগঠন খুলতে পারেন। তো এই সব কিছু ফ্রি ফর অল হবে, সারা দেশে এই ধরনের জিনিস করা যাবে। মানে আমরা কি করছি বুঝতে পারছি, নেহেরু কি আনলেন, অবজেক্টিভ রেজলিউশন, অর্থাৎ আমাদের যে কনস্টিটিউশনটা তৈরি হবে তাতে কি কি থাকবে তার একটা ফ্রেমওয়ার্ক তৈরি করার চেষ্টা হচ্ছে, বুঝতে পারছি। আমাদের কনস্টিটিউশনে এইসব জিনিসগুলো থাকবে, আমরা দেখবো, ঠিক আছে, যখন কনস্টিটিউশন পড়বো আস্তে আস্তে এগুলো আসবে। আমরা এখন অবজেক্টিভ রেজলিউশন দেখছি যে কি, আমরা মানে মোটামুটি আমরা বুঝতে পারছি তো যে আমরা কি পড়ছি, ঠিক আছে, আমরা সম্পূর্ণ চেষ্টা করছি সেটা দেখানোর, ঠিক আছে। যেহেতু এই সাবজেক্টটা আমাদের বোর্ডে, বাংলা বোর্ডের স্টুডেন্টরা পড়ে না, সেই জন্য একটু অসুবিধা হতে পারে, ঠিক আছে। আপনারা জানাবেন কমেন্ট বক্সে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে। তারপর মাইনরিটিজ, ইন্ডিভিজুয়ালস ফ্রম ব্যাকওয়ার্ড অ্যান্ড ট্রাইবাল এরিয়াস and others must have equal rights under the law so that they can participate equally in social, economic and political justice. ঠিক আছে, জাস্টিস না পলিটিক্যাল, কি বলবো, হ্যাঁ ঠিক আছে, জাস্টিসই থাকে। মানে মাইনরিটিস, মাইনরিটিস অর্থাৎ কি, যে যারা সংখ্যায় কম। এবার মাইনরিটি কি রকম হতে পারে, ঠিক আছে, আমাদের পলিটিক্স যেরকম ভাবে চলে সেখানে কেবলমাত্র কিছু ধার্মিক মাইনরিটির কথা বলা হয়, কিন্তু আমাদের কনস্টিটিউশন ভাষাভিত্তিক মাইনরিটির কথাও বলে, ধার্মিক মাইনরিটির কথাও বলে, ঠিক আছে। মাইনরিটিস মানে হচ্ছে এই পুরো দেশে যে তামিল স্পিকিং লোক কজন, বাংলা স্পিকিং লোক কজন, তাহলে এর একটু মাইনরিটি ধরা যায়। বা কতজন শিখ রয়েছেন, শিখ ধর্মের মানুষজন, বৌদ্ধ কতজন রয়েছেন, মুসলিম কতজন রয়েছেন, জৈন কতজন রয়েছেন, খ্রিস্টান কতজন রয়েছেন, ঠিক আছে, পার্সিয়ান কতজন রয়েছেন, ইহুদি বা জোরাস্ট্রিয়ান থেকে তো পার্সি আসে, ইহুদি কতজন রয়েছেন, ইহুদিও রয়েছে আমাদের দেশে। তো এই বিষয়গুলো যে মাইনরিটিদেরও সমান অধিকার থাকবে, তারাও সবকিছুতে সমান অধিকারই পাবে, ঠিক আছে। তারপর ট্রাইবাল, ট্রাইবাল অর্থাৎ কি, আমরা বাংলায়, ঠিক আছে, ট্রাইবাল বলতে সাঁওতাল বুঝি, কিন্তু অ্যাকচুয়ালি সাঁওতাল একটা ট্রাইবাল গোষ্ঠীর নাম, মানে উপজাতি। ট্রাইবাল মানে হচ্ছে উপজাতি, ঠিক আছে, সাঁওতাল হচ্ছে এক ধরনের উপজাতি। আমরা যখন হিউম্যান জিওগ্রাফি পড়বো তখন 75টা পিভিটিজিস
পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপস, ঠিক আছে, ওনজেস, জোড়াবাস, সেন্টিনালিস, ঠিক আছে, তারপরে গুজ্জার, খাসি, হ্যাঁ, এরকম প্রচুর ট্রাইবাল আমরা পড়বো। বাংলায় আমরা পড়বো যে ওরাও, সাঁওতাল, মুন্ডা, ঠিক আছে। তো এরা কারা? আমাদের দেশে যে সমস্ত মানুষজন সাধারণত একটু প্রকৃতিপ্রেমী হয় এবং বনে বসবাস করেন, অথবা যাদের কালচার মেন স্ট্রিম কালচারের মতো নয়, ঠিক আছে, আপনি একটা গ্রাম, একটা সাধারণ গ্রাম বা একটা সাধারণ শহরে গেলে যেরকম ধরনের মানুষ দেখতে পাবেন, আপনি যদি উপজাতি এলাকায় যান তাহলে তাদের কালচার এবং তাদের থাকা খাওয়া সবকিছুই একটু অন্যরকম। ডাইভার্সিটি আমাদের দেশে রয়েছে, তো তাদেরকেও আমাদের প্রোটেক্ট করা প্রয়োজন। এবার কোনো এক জায়গায় সাঁওতাল বা ওঁরাও বা মুন্ডা বা হো এরা রয়েছেন এবং তাদেরকে আমরা যদি কোনো অধিকারই না দিই তাহলে তো তারা আস্তে আস্তে লুপ্ত হয়ে যাবে। আমাদের কনস্টিটিউশন তাদেরকেও রক্ষা করবে। এখনো কিন্তু কনস্টিটিউশন তৈরি হয়নি, কনস্টিটিউশনে তো এগুলো আছেই, কনস্টিটিউশনের ভেতর আমরা পড়বো, কিন্তু এখনো মানে নেহেরু ভাবছেন। নেহেরু মানে কি, নেহেরু অবজেক্টিভ রেজলিউশন পেশ করেছিলেন মানে শুধু নেহেরু তৈরি করেছিলেন তা না, এখানে বহু মানুষজনের বুদ্ধি এর মধ্যে ছিল, ঠিক আছে। তো আমাদের কনস্টিটিউশন এমন হবে যেখানে এদেরকে অধিকার দেওয়া হবে। আমরা বুঝতে পারছি যে কেউ উপজাতি বা কি বলবো, এখন একটা নতুন শব্দ আমাদের প্রাইম মিনিস্টার দিয়েছেন যে বনবাসী, ঠিক আছে, সেই জন্যই তাকে আমরা ডিসক্রিমিনেট করবো, না তোমরা আসবে না আমার কাছে, এরকম কিন্তু করলে হবে না। আমাদের কনস্টিটিউশন তাদেরকে প্রোটেক্ট করবে, এরকম ব্যাপারটা বলা হচ্ছে। তারা পলিটিক্যাল জাস্টিসে অংশগ্রহণ করতে পারবে, সোশ্যাল জাস্টিসে, তারা পুজো পার্বণে অংশগ্রহণ করতে পারবে, তারা ভোট দিতে পারবে। আমরা দেখি যে আমাদের দেশে, সারা পৃথিবী আমাদের দেশের দিকে তাকিয়ে থাকে যে কিভাবে আমরা কি বলবো 100 কোটির উপরে মানুষজনকে সবাইকে ভোট দেওয়ার ব্যবস্থা করি। বনের ভেতরে একজন লোক বসে রয়েছেন সেখানে, সে সেখান থেকে যায় না, তার কাছে ইলেকশন কমিশন ভোট বাক্স নিয়ে যায় যে আপনি ভোট দেন, আপনি নোটাতে ভোট দেন, তা আপনি ভোট দেন। মানে ভোট দেওয়ার অধিকার সকলের এবং সবাই ভোটে অংশগ্রহণ করে। আমাদের দেশে প্রায় 80%-এর কাছাকাছি, ঠিক আছে, ভোট পড়ে, প্রচুর মানুষজন ভোট দেন। তো ডেমোক্রেসি ফাংশন করার জন্য ভোটিং খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেসব জায়গায় ভোট পড়ে না ঠিকঠাক করে, সেখানকার ডেমোক্রেসির উপর মানুষের বিশ্বাস হয় না। Constitution should ensure that India has a proper place in international community. ডেমোক্রেসি হলে, কনস্টিটিউশন যদি থাকে এবং সারা দেশে ভোট হয়ে সরকার গঠন হচ্ছে, এরকম একটা ব্যাপার যদি আমরা আনতে পারি, সেই ব্যাপারটা কিসের মাধ্যমে আনবো? কনস্টিটিউশনের মাধ্যমে। তাহলে কনস্টিটিউশনের শাসন যদি আমাদের দেশে আসে তাহলে সারা পৃথিবীতে আমাদের একটা কি বলবো প্রপার প্লেস হবে। পুরো ইন্টারন্যাশনাল কমিউনিটি আমাদেরকে রেকগনাইজ করবে, হ্যাঁ হ্যাঁ এই ভারতবর্ষের নেতা আসছেন, এনাকে ভারতবর্ষের 100 কোটির মানুষজন এনার পেছনে দাঁড়িয়ে আছে, এনাকে ভোট দিয়েছে, ঠিক আছে। আজকে আমাদের প্রাইম মিনিস্টার যখন বিদেশে যান তখন তাকে দেখে কেউ ওই ইন্ডিভিজুয়াল ব্যক্তিত্ব বলে তাকে কেউ সম্মান করেন না। এটা আপনাদের ভুল ধারণা যে আমাদের প্রাইম মিনিস্টারকে হয়তো খুব সুন্দর দেখতে সেই জন্য সবাই তাকে সম্মান করেন, না, তাকে সম্মান করা হয় এবং তিনি নিজেও বলেন কথাটা যে তিনি 140 কোটি মানুষের সাপোর্টে হওয়া একটা ব্যক্তি। তার মানে বোঝা যাচ্ছে ওনার পিছনে 140 কোটি মানুষজন দাঁড়িয়ে, তার মানে তার পাওয়ার কত বেশি। মানে এটা কিসের মাধ্যমে আসে? এটা আসে কনস্টিটিউশনের মাধ্যমে। তখন এত লোক ছিল না, কিন্তু এই আইডিয়াটা ছিল যে কনস্টিটিউশনের মাধ্যমে যে প্রধান হবে বা যেরকম সিস্টেমটা তৈরি হবে, সেখানে ইন্টারন্যাশনাল কমিউনিটিতে যখন আমরা যাব আমাদের একটা প্রপার প্লেস থাকবে। তাহলে আশা করি খানিকটা অবজেক্টিভ রেজলিউশনও বোঝা গেছে এবং আমরা কি তৈরি করতে চলেছি সেটা আমরা দেখছি। এর পরের দিনকে আমরা কনস্টিটিউশন তৈরি করা শুরু করে ফেলবো, ঠিক আছে। 2 বছরের বেশি সময় লাগে একদম, ঠিক আছে। আম্বেদকর মহাশয় দিন রাত এক করে প্রায় 60টা দেশের কনস্টিটিউশন স্টাডি করার পরে, ঠিক আছে, কনস্টিটিউশন তৈরি করেছিলেন। মানে তৈরি করেছিলেন বলতে কি, ওনাকে অনেকে ফাইন টিউনারও বলে, সবাই মিলে ওই ড্রাফটিং কমিটির সবাই মিলে অনেক ভালোভাবে কনস্টিটিউশন তৈরি করেছিলেন এবং উনি কনস্টিটিউশনাল ডিবেটে অংশগ্রহণ করেছিলেন। আশা করি কনস্টিটিউশনাল ডিবেটগুলো একসময় পড়ার সুযোগ পাবো, এখন তো খুব একটা সুযোগ হয়ে ওঠে না। তো যাই হোক, তাহলে আমরা আজকে শুরু করলাম মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং সেখান থেকে আমরা খানিকটা কনস্টিটিউশনালিজম সম্বন্ধে বুঝলাম, সুপ্রিম ল কি, ঠিক আছে, সেটা সম্বন্ধে আমরা একটু বুঝলাম।
তারপর আমরা একটু একটু হিস্ট্রি করতে করতে ঠিক আছে শেষ অবধি আমরা অবজেক্টিভ রেজলিউশনে পৌঁছালাম। আমরা কারা? আমরা বিদ্যার্থী। আমাদের উদ্দেশ্য এডুকেশন ফর অল। আপনাদের যদি আমাদের উদ্দেশ্য ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। আপনারা আমাদেরকে মেলও করতে পারেন vidyarthi.contact@gmail.com এ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।